বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? এই করোনা ভাইরাসের শেষ মুহূর্তে আশা করি ভালো আছো এবং বাড়িতে আছো। আমাদের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আশা করি তোমরা বাসায় ভালোভাবে দেখতেছো এবং বোঝার চেষ্টা করতেছো। কেননা তোমাদের এই মুহূর্তে পড়াশোনা যদিও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তারপরও আমরা তোমাদের পড়াশোনার যে ঘাটতি রয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম আবিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমি পঞ্চম শ্রেণীর 14 অধ্যায়ের জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। সবাই শুনো। এখন জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, এখানে কিন্তু আমার লেখা আছে পাঠ শিরোনাম জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। পাঠ শিরোনামের মধ্যে লেখা আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ একে অপরের সাথে জড়িত। জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে প্রাকৃতিক পরিবেশের উপর চাপ পড়বে, যদি জনসংখ্যা কমে যায় তাহলে প্রাকৃতিক পরিবেশের উপর চাপ কমে যাবে। তাছাড়া প্রতিদিনের মতো জনসংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে, কারণ মানুষ যত বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে সেখান থেকে আরও বেশি আকারে জনসংখ্যা বেড়ে যায়। আর এই জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের উপর চাপ বেড়ে যাবে। এখন দেখো, আমাদের কিছুদিন আগে জনসংখ্যা যত ছিল, বর্তমানে কিন্তু তার জনসংখ্যা দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ বা বেশি হয়েছে। কারণ দিন যত যাইতেছে জনসংখ্যা তত বাড়তেছে। এখন যদি আমরা এই জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে আমরা যদি প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার হিসাব করতে যাই, তাহলে সেইটাকে আমরা পাবো জনসংখ্যার ঘনত্ব। মনে করো, ধরো তোমাদের গ্রামে 50,000 লোক বসবাস করে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করবে সেইটাই হলো জনসংখ্যার ঘনত্ব। তাহলে বুঝতে পারছো বন্ধুরা? আবারও বলতেছি, জনসংখ্যার ঘনত্ব মোট জনসংখ্যাকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, যে মানটা পাওয়া যাবে এইটাই হলো জনসংখ্যার ঘনত্ব। আর বাংলাদেশের ক্ষেত্রফল তোমাদের সবার জানা আছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হবে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আর জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষণফল হিসেবে পাওয়া গেছে বর্তমানে জনসংখ্যা সম্পর্কে জানতে পারবে। বর্তমানে কি জনসংখ্যা সম্পর্কে জানতে পারবে। 2 নম্বরে বলা আছে জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে জানতে পারবে। জনসংখ্যার ঘনত্ব সম্পর্কেও জানতে পারবে। 3 নম্বরের মধ্যে বলা আছে যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র সম্পর্কে জানতে পারবে। জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে গেলে যে সূত্র প্রয়োগ করতে হবে সে সম্পর্কেও জানতে পারবে। তাহলে জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে 3টি সূত্র দেওয়া আছে বা 3টি যে শিক্ষণফল দেওয়া আছে, এই 3টি শিক্ষণফল সম্পর্কে আমি আবারও বলতেছি বর্তমানে জনসংখ্যার সম্পর্কে জানতে পারবে। বর্তমানে জনসংখ্যা সম্পর্কে জানতে পারবে, জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে জানতে পারবে এবং জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র সম্পর্কেও জানতে পারবে। এইটা আজকে আমাদের জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের শিক্ষণফল হিসেবে দাঁড়িয়েছে। এখন উপস্থাপনায় দেখো, এইদিকে দেখো, বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। সবাই জানো, তোমরা ভালো করে জানো যে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের খাদ্য, ভূমি, তাহলে দেখো এই দিক তাকাও, খাদ্য, তারপরে ভূমি, তারপরে
প্রাকৃতিক সম্পদের প্রাকৃতিক 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 সম্পদের চাহিদাও বেড়ে যাবে। তার মানে বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এই জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে খাদ্য, ভূমি ও প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বেড়ে যাবে, মানে চাহিদাও বেড়ে যাবে। কারণ যখনই জনসংখ্যা বৃদ্ধি পাবে, মনে করো ধরো তোমাদের কোনো এক পরিবারে জনসংখ্যা ছিল বাবা বা মা, একক পরিবারে, পরবর্তীতে সেখান থেকে পরিবারের সদস্য হয়ে দাঁড়িয়েছে 6 জন বা 5 জন। তাহলে তোমার বাবা মা থাকাকালীন অবস্থায় যতটুকু পরিমাণ খাদ্যর দরকার ছিল, বর্তমানে যে তোমাদের পরিবারে 5 জন বা 6 জন সদস্য হয়েছে, এই খাদ্য দিয়ে কিন্তু, অর্থাৎ ওই খাদ্য দিয়ে কিন্তু বর্তমানে আর চলবে না। তখন খাদ্যটা বেশি লেগে যাবে। আবার কিছুদিন পরেই তোমরা যে কয় ভাই বোন বেড়ে গেছো, তাহলে তাদের জন্য ভূমি বা মাটি বা ঘর বাড়ির কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়াইবে। বুঝতে পারছ? কারণ তোমার বাবা মা থাকতে যতটুকু পরিমাণ জায়গার উপর ঘর ছিল, তার চাইতে কিন্তু বর্তমানে ঘর বা জমি বা মাটি বেশি লেগে যাবে। আবার এই ঘর মাটি তৈরি করতে কিন্তু আবার প্রাকৃতিক সম্পদের উপরেও চাপ পড়বে। যেমন যদি তুমি সাধারণভাবে ঘর তৈরি করতে যাও, সেখানে কাঠ লাগবে, বিভিন্ন আসবাবপত্র লাগবে, যাকে বলে ফার্নিচার, এগুলো দরকার হয়ে পড়বে। এগুলো কোথা থেকে তৈরি হয়েছে? এগুলো প্রাকৃতিক সম্পদ বা গাছপালা থেকেই তৈরি করা হয়েছে। তাহলে দেখো, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে খাদ্য, ভূমি ও প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বেড়ে যাবে। বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছ। এখন দেখো, আমি যদি বলি খাদ্য, ভূমি ও প্রাকৃতিক সম্পদের প্রয়োজন কখন বেড়ে যাবে? যখন জনসংখ্যা বেড়ে যাবে। এখন অন্যদিকে যাই, যে দেখো 1800 সালে জনসংখ্যা ছিল হলো 100 কোটি। 100 কোটি। তাহলে দেখো 1800 সালে জনসংখ্যা ছিল 100 কোটি। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা হয়ে পড়েছে 700 কোটি। তাহলে দেখো, এই সালটা কিন্তু বেশি দূর নয়। 1800 সালে যেখানে জনসংখ্যা ছিল 100 কোটি, আর সেইখানে অর্থাৎ বর্তমানে ওই জনসংখ্যায় হয়ে পড়েছে 700 কোটি। দেখছো, 100 কোটির জন্য যতটুকু পরিমাণ খাদ্য, ভূমি, বাসস্থানের প্রয়োজন ছিল, বর্তমানে যে জনসংখ্যা 700 কোটি হয়েছে, এই যে খাদ্য, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ যতটুকু প্রয়োজন ছিল, ততটুকু কিন্তু বর্তমানে দিয়ে কিন্তু হবে না। বুঝতে পারছো? এখন দেখো, তাছাড়াও 2011 সালে, 2000 কত সালে? 11 সালে জনসংখ্যা ছিল দেখো 14,97,00,000। 14,97,00,000। তাহলে দেখো যে কত ছিল? 14,97,72,364 জন। 72,364 জন। তাহলে দেখো বন্ধুরা, যে যেখানে আমরা কল্পনা করতে পারি 1800 সালে যেখানে জনসংখ্যা ছিল মাত্র 100 কোটি, বর্তমানে কিন্তু জনসংখ্যা হয়ে পড়েছে 700 কোটি। আর 2011 সালে জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। আর বর্তমানে কিন্তু আমাদের 2020 সালে কিন্তু
জনসংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। যদিও তোমাদের 2011 সাল পর্যন্ত উল্লেখ করা আছে, তাহলে এই সালটাই বর্তমান ধরিয়ে তোমাদের করতে হবে। যদি বর্তমানে বেড়ে যায়, তোমাদের বইয়ে না আসা পর্যন্ত সেই বইয়ের জনসংখ্যাটাই ধরতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, এখন দেখো, তাহলে তোমাদেরকে যেহেতু বড় হয়ে গেছো, বড় হচ্ছ, তোমাদেরকে কিন্তু সব কিছু বিষয়ে চিন্তা করতে হবে। এখন এই জনসংখ্যাটা যাই হোক, এখন অন্যদিকে যাই। জনসংখ্যার ঘনত্ব দেখো, জনসংখ্যার কি ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব দেখো, প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলে। অর্থাৎ আবারও বলতেছি, জনসংখ্যার ঘনত্বটা ইম্পর্টেন্ট জিনিস এবং মনে রাখতে হবে যে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেই জনসংখ্যাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সমান সমান সূত্র আছে, মোট জনসংখ্যা, মোট কি জনসংখ্যা অবলিক ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল। আবার কোনো কোনো বই কিন্তু দেওয়া আছে আয়তন, আয়তন। এখন তোমাদেরকে জানতে হবে যে জনসংখ্যার ঘনত্বটা কি। জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলে। মোট জনসংখ্যার ঘনত্ব সমান সূত্র মোট জনসংখ্যা ভাগ বা ডিভাইডেড ক্ষেত্রফল, অথবা কেউ যদি লেখে আয়তন তাও হবে। অর্থাৎ মূল সূত্র হলো মোট জনসংখ্যা তারপরে কি ক্ষেত্রফল। তাহলে বুঝতে পারছো বন্ধুরা? এখন দেখো, আমরা কিন্তু বুঝতে পারছি মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনসংখ্যার ঘনত্ব বলে, বা জনসংখ্যার ঘনত্ব আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে জনসংখ্যার ঘনত্ব বের করতে পারবো তখনই যখন মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, সেইটা হবে জনসংখ্যার ঘনত্ব। কিন্তু এখানে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রফলের মান কিন্তু অপরিবর্তনীয়, অর্থাৎ কনস্ট্যান্ট, যা ধ্রুব সংখ্যা হিসেবে দাঁড়িয়েছে, পরিবর্তন এখনও হয়নি। তাহলে মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে, তাহলে বাংলাদেশের কিন্তু ক্ষেত্রফল, তাহলে বাংলাদেশের ক্ষেত্রফল কত আছে? এখন দেখো, মোট জনসংখ্যা, একটু বোঝার চেষ্টা করো, মোট জনসংখ্যা আর বাংলাদেশের ক্ষেত্রফল তোমরা সবাই জানো 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ক্ষেত্রফল কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এখন দেখো, এখন মোট জনসংখ্যা বের করার পরে, জানার পরে যদি আমরা ক্ষেত্রফলের মান দ্বারা ভাগ করি, ক্ষেত্রফলের মানটা মুখস্থ থাকতে হবে এবং জানা থাকতে হবে। ক্ষেত্রফলের মান পরিবর্তন হবে না, কিন্তু অন্যদিকে মোট জনসংখ্যার পরিবর্তন হতে পারে বা হবে। তাহলে খুব ইজি, খুবই সহজ। যে মনে করে ধরো তোমাদের গ্রামে জনসংখ্যা বাস করে 70,000 লোক বাস করে, 70,000 লোক বাস করে তোমার গ্রামে। 70,000 যে গ্রামের লোক বাস করে, এখন যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে প্রতি একক জায়গায় কয়জন বাস করবে তা আমরা বের করতে পারবো বা জানতে পারবো। বুঝতে পারছো? খুবই ইজি। মনে করে ধরো এই যে আমাদের যে রুমটা আছে, এই রুমের মধ্যে রুমের ক্ষেত্রফল মনে করো এটাই সমগ্র বাংলাদেশ। এই রুমের ক্ষেত্রফলটা 1,47,570 বর্গ কিলোমিটার। এই বর্গ কিলোমিটারকে যদি মনে করো ধরো এখানে জনসংখ্যা আছে যে 7 লক্ষ লোক আছে, কিন্তু
হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এতটুকু একটু জায়গার মধ্যে 7 লক্ষ লোক তো বসবাস করতে পারে না। আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি এটাকে মনে করতে বলছি। সাপোজ মনে করো, তাহলে সাপোজ বা মনে করো যে এই রুমটাই আমাদের সমগ্র বাংলাদেশ, এই বাংলাদেশের অর্থাৎ এই রুমের মধ্যে 700 লোক বাস করে। 700 লোকের বাস করতে গেলে আমাদের জনসংখ্যা ঘনত্ব যদি বের করতে যাই তাহলে এই রুমের ক্ষেত্রফল কত আছে আমাদের জানা আছে। মনে করো 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে 7 লক্ষকে 1,47,570 দ্বারা ভাগ করলে আমরা জনসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে জনসংখ্যা ঘনত্ব কাকে বলে? প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যা ঘনত্ব বলে। তাহলে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্রটা কি? জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র হলো মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। এখন দেখো, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কি জিনিস। এখন জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো, তাহলে কিন্তু আমরা পারবো। জনসংখ্যা ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটার মান মুখস্থ থাকতে হবে 1,47,570 বর্গ কিলোমিটার। দেখো বন্ধুরা, জনসংখ্যা ঘনত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আমাদের জানতে হবে বাংলাদেশের ক্ষেত্রফল কত, অর্থাৎ মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে সহজেই জনসংখ্যা ঘনত্ব বের করতে পারবো। ঠিক আছে? এখন দেখো যে বাংলাদেশের কিন্তু ক্ষেত্রফল হলো কত? বাংলাদেশের ক্ষেত্রফল সমান সমান 1,47,570 বর্গ কিলোমিটার। এই মানটা কিন্তু আমরা ক্লাস 2 বা 3 বা 4-এ শিখেছি। তাহলে বাংলাদেশের ক্ষেত্রফলটা বোঝা গেছে 1,47,570 বর্গ কিলোমিটার। মনে থাকবে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে ক্ষেত্রফলের কিন্তু একক হলো বর্গ। ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। এখন এই ক্ষেত্রফলটা এখানে বলা আছে কিলোমিটার, এই জন্য দিয়েছি বর্গ কিলোমিটার। একক বলতে কিলোমিটারকে বোঝানো হয়েছে। এখন আমরা কিন্তু ইজিলিভাবে বলতে পারবো। আবারও একটু আলোচনা করতেছি। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে, আর এই জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে কিসের চাহিদা বেড়ে যাবে? খাদ্য। তারপরে আর কিসের? ভূমি বা মাটি যাকে বলা হয়। আর কিসের? প্রাকৃতিক সম্পদের চাহিদা বেড়ে যাবে। বুঝতে পারছে বন্ধুরা? হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের চাহিদা বেড়ে যাবে, কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এগুলো একান্ত প্রয়োজন হয়ে পড়ে। আবার আমরা কিন্তু জানতে পেরেছি যে পূর্বের কথা বাদ দিলাম, কিছুদিন পূর্বে 1800 সালে যেখানে জনসংখ্যা ছিল কত ছিল? 100 কোটি ছিল। আর 2011 সালে জনসংখ্যা ছিল কত? 14 কোটি 97 লক্ষ। 14 কোটি 97 লক্ষ। আরও কিছু আছে, এখন এইটাই মনে রাখো, 14 কোটি 97 লক্ষ। আর বর্তমানে কিন্তু জনসংখ্যা প্রায় 700 কোটি। বর্তমানে কিন্তু জনসংখ্যা কত? 700 কোটি। 700 কোটি, যা কিন্তু কল্পনার বাহিরে, যা আমরা চিন্তা করতে পারছি না। দিন যত যাচ্ছে
জনসংখ্যা কিন্তু ততই আমাদের বেড়ে যাইতেছে। আর এখানে বলা আছে 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। 40 বছরে আনুমানিকভাবে আনুপাতিক হারে 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। তাহলে দ্বিগুণের মধ্যে এখন দেখো, তাহলে জনসংখ্যা ঘনত্বটা আমরা বুঝতে পেরেছি। জনসংখ্যা ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব সমান সমান কি মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। এখন আমরা যদি মোট জনসংখ্যাকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা খুঁজে বের করতে পারবো বা হিসাব করতে পারবো। এখন তোমাদের জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ থেকে যেগুলো বুঝিয়ে দিয়েছি, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাকিটুকু বোঝার চেষ্টা করবে। আর বাকি যে পার্ট আছে এই পার্টটা পরে ক্লাসে আমরা দেখব। এখন দেখো তোমাদের বাড়ির কাজ হয়ে দাঁড়াবে। বাড়ির কাজ হয়ে দাঁড়াবে, একটু দেখো বাড়ির কাজ হয়ে দাঁড়াবে। বাড়ির কাজের মধ্যে এখানে দেওয়া আছে, দেখো বাড়ির কাজের মধ্যে দেখো জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। আবার 2 নম্বর বলা আছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। 3 নম্বরের মধ্যে বলা আছে 2011 সালে জনসংখ্যা কত ছিল। তার মানে আমাদের বাড়ির কাজগুলো খুবই দরকার। এই জনসংখ্যার ঘনত্ব কাকে বলে যা আমি শিখন ফলের মধ্যে লিখে দিয়েছি এবং আমরা কিন্তু ক্লাসের মধ্যে সমাধান করে দিয়েছি এবং মনে করি বা বড় আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো জনসংখ্যা ঘনত্ব কাকে বলে। এটা বাড়ির কাজ থাকতেছে। জনসংখ্যা ঘনত্ব নির্ণয় সূত্রটি লিখো এবং 2011 সালে জনসংখ্যার পরিমাণ কত ছিল তা লিখবে। এই 3টে বাড়ির কাজ তোমাদের থাকতেছে, তাহলে বাড়ির কাজগুলো অবশ্যই ভালো করে লিখতে হবে। তাহলে তোমাদেরকে ধন্যবাদ যেন পরবর্তী ক্লাসে ভালোভাবে থাকবে।